হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর পর্ষদ যে প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যেটা ছিল আর 1 নম্বর মডেল কোয়েশ্চেন, এই দুটো আমি তোমাদের সলভ করে দিয়েছি কোয়েশ্চেন। তো যারা যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যে দেখে নিও। আজকে যেটা করবো সেটা 2 নম্বর মডেল কোয়েশ্চেন পেপার 2 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর। দেখো একের দাগের একেরটা কী বলেছে দেখো, নিচে x⁻10 কি বলা আছে, x⁻10 ইন্টু x-2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তারে x⁻16 এর সহগ নির্ণয় করো। ঠিক আছে, বলে দেওয়া আছে x⁻10 ইন্টু x⁻10, এটা হচ্ছে একের দাগের 1 গ্রুপ এ, গ্রুপের একের 1 x⁻10 ইন্টু x-10 এর হোল 10 এর বিস্তারে x⁻16 এর সহগ নির্ণয় করতে বলছে। x⁻16 এর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে কি হবে দেখো, এখানে x⁻10 যেমন আছে আমি এটাকে রেখে দেবো। বিস্তারটাকে যদি ভাঙি, দ্বিপদ উপপাদ্যের অঙ্ক, তাহলে এটাকে কি আকারে ভাঙতে পারি আমরা, a প্লাস x হোল টু দি পাওয়ার n, এই যে ফর্মুলাটা রয়েছে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1 x প্লাস ডট 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 করে যেটা যাবে। তাহলে এখানে দেখো মাঝে এটা প্লাস আছে কিন্তু মাঝে মাইনাস আছে, তার মানে এখানে a এর মান x, আর এর জায়গায় x বসে আছে আর x এর জায়গায় -2 বসে আছে কিন্তু। ঠিক আছে, এইটা আগে দিয়ে দিলে এইবারে অঙ্কটাকে করবে। এখানে হোল টু দি পাওয়ার n এর জায়গায় কি আছে, 10 আছে। এইবারে আমরা বিস্তারটাকে এখানে ভাঙবো। তাহলে বিস্তারটাকে ভাঙলে কত হচ্ছে, বিস্তারটাকে ভাঙলে হবে x⁻10টাকে রেখে দিচ্ছি, তাহলে a টু দি পাওয়ার n, মানে এর জায়গায় বসে আছে x, x টু দি পাওয়ার n, ওভাবে আমি ভেঙে ভেঙে যাচ্ছি। তাহলে x টু দি পাওয়ার n, তাই তো, প্লাস nc1, n এর মান 10c1 a টু দি পাওয়ার n-1, মানে কত, 10-1 মানে 9, বোঝা গেল, ইন্টু x মানে x এর জায়গায় বসে আছে -2 ইন্টু -2, ক্লিয়ার। এভাবে ভেঙে ভেঙে যাব। প্লাস 10c2 x টু দি পাওয়ার কত হবে, n-2 হবে। পরের পার্টটা যেটা হবে nc2 a টু দি পাওয়ার n-2 হয় ইন্টু x² হয়। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার n-2 এর জায়গায় বসে আছে x লিখলাম, টু দি পাওয়ার n-2, 10 - 2 মানে কত হচ্ছে 8, তাই তো। দেখো 9 ছিল, একটা কম, ইন্টু -2 হোল টু দি পাওয়ার, এখানে স্কোয়ার, তাহলে এখানেও স্কোয়ার দিলাম, তাই তো। তাহলে কি হচ্ছে, বেসিক্যালি দেখো এখানে 1 আছে, এখানে 2, মানে এই যে x 10c1 10c2 এগুলো তো থাকবেই, আর এইটার উপরের ঘাতটা কমে 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 যাবে, আর এইগুলো বেড়ে 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 যাবে, 1 2, পরেরটা হচ্ছে -2 2 এর কিউব, এরকম করে করে। তাহলে আর ভাবার দরকার নেই, এইভাবে আমি লিখে দিচ্ছি 10c3, পরের টার্মটা হবে x টু দি পাওয়ার, এটা 8 ছিল 7 হয়ে যাবে, ইন্টু -2 এর কিউব প্লাস 10c4 x টু দি পাওয়ার 6 ইন্টু -2 এর হোল 4, প্লাস আর আমি লিখবো না, শেষের যে পদটা হবে -2 হোল টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটা হয়ে গেল, মানে শেষের পদটা হয়ে যাবে x টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এটা লিখলাম। এবার x টু দি পাওয়ার 10 কেন এতটা অবধি লিখলাম, কি বলেছে, কার সহগ বের করতে বলেছে, x টু দি পাওয়ার 16, x টু দি পাওয়ার 16 এর সহগ, মানে আগে যেটা এর সাথে থাকবে। তাহলে এখানে তো অলরেডি 10 আছে, তাহলে আর কত দিলে এখানে 16 হবে, 6 দিলে। দেখো তাহলে এই পদটা, এই যে x টু দি পাওয়ার 6, তাহলে এটার সাথে এই টার্মটা গুণ করলে x টু দি পাওয়ার 16 আমার চলে আসবে। তাহলে এর সাথে যারা যারা আছে সেটাই হচ্ছে x টু দি পাওয়ার 16 এর সহগ, বোঝা গেল। সেই জন্য আর আমি লিখছি না, এখানেই পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে x টু দি পাওয়ার 10টাকেও এখানে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। তাহলে এখানে আমি লিখছি, অতএব এখানে কত, x টু দি পাওয়ার 16 এর সহগটি হলো সমান কি হবে, এখানে 10c4 ইন্টু -2 এর হোল 4, তাই তো। তাহলে 10c4 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 4 ফ্যাক্টোরিয়াল, মানে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর -2 এর হোল 4 মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16। আচ্ছা, এবারে হচ্ছে 10 ইন্টু কি বলেছিলাম প্রসেসটা, 9 8 7 ইন্টু 6, সব থেকে বৃহত্তম যেটা আছে 6, অতটা অবধি যাবো। আর 5 4 লিখবো না, তার জায়গায় কি লিখবো, ফ্যাক্টোরিয়াল লিখবো। 5 4 না লিখে 6 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম একদম। আর নিচে যেটা আছে
6 ফ্যাক্টোরিয়াল রাখবো আর ছোট যেটা সেটাকে ভাঙবো, এইরকম প্রসেসটা আমি বলে দিয়েছিলাম। 4 3 2, একটা লেখার দরকার নেই, লিখতেও পারো। তাহলে এটা হয়ে গেল। এইবারে এখানে এটা কেটে দিলাম, এই জন্য ফ্যাক্টোরিয়ালটাকে দেওয়া এখানে। এইবার কাটাকুটি করে দেখি কত হচ্ছে। 6 10 4 হ্যাঁ, তাহলে এখানে 4 দুগুণে 8, 2 5 10, তাই তো। এখানে হচ্ছে 3 3 9, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 5 3 15, দুগুণে 30, তাই তো। যাতে এখানে 5 3 15, 5 3 15, দুগুণে 30। তাহলে এইখানটা ইন্টু, আচ্ছা x টু দি পাওয়ার 16, আর এইখানটা 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, এটা ছিল, তাই তো। তাহলে এইখানটা হচ্ছে 3 দুগুণে 6 5 30, 30 সাথে 7 3 210, তাই তো। 5 3 15, দুগুণে 30, 210 ইন্টু 16, তাহলে এটা কত হচ্ছে 0 6 33, 3360, তাই তো। এটাই আসছে। অতএব x টু দি পাওয়ার 16 সহগ হলো 3360। বোঝা গেল? তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, প্রমাণ করো। কি বলেছে? এটা দেওয়া আছে, এর বিস্তৃতিতে মধ্যপদ হবে। একটা দেওয়া আছে, মধ্যপদ প্রমাণ করতে বলেছে। তাহলে মধ্যপদ হবে। তাহলে দুইয়েরটা দেখো কি বলেছে, প্রমাণ করো যে 2x - 1/3x এর হোল টু দি পাওয়ার, এটা অথবা এটা অর, একের এটা অরে দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। আমি দুটোই করে দিচ্ছি। 1/3x এর হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ হবে, একটা দেওয়া আছে। মধ্যপদ একটা হবে, সেটা দেখাতে বলেছে। -1 টু দি পাওয়ার হোল n, এটা দেখাতে বলেছে, যে যেটা দেওয়া আছে লিখে দিচ্ছি। -1 টু দি পাওয়ার হোল n ইন্টু 1 3 5 ডট 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 করে 2n - 1, নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে 4/3 এর হোল n, 4/3 এর হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা দেখাতে বলেছে মধ্যপদ। দেখো 2n সংখ্যক মানে কি জোড়, n এর মান যাই বসাও জোড় সংখ্যক আসছে। তাহলে বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত হবে? মোট পদ সংখ্যা সমান 2n + 1t, তাই তো। এটা কি বিজোড় সংখ্যক, তাই তো, বিজোড় সংখ্যক। তাহলে একটি মধ্যপদ থাকবে। বিজোড় সংখ্যকের ক্ষেত্রে কি হয়? একটি মধ্যপদ থাকে, তাই তো। তাহলে কি হয়? একটি মধ্যপদটা কি হয়? অতএব মধ্যপদ সমান 2n/2 + 1, এইটা হয়। তাহলে n + 1তম পদ, এটা হবে, তাই তো। যদি এটা মধ্যপদটা হয়, জোড় সংখ্যক যদি থাকে, এটা মনে রাখবে, তাহলে মধ্যপদ একটাই থাকবে, সেটা হবে n/2, মানে এখানে n এর জায়গায় 2n আছে, তাই তো। বিস্তৃতিটা সবসময় হয়, এইটা মনে রাখবে, এই আকারে থাকে। তাহলে n/2 + 1, এখানে n এর জায়গায় 2n আছে, 2n/2 + 1 মানে হচ্ছে 2 2 কেটে যাবে, n + 1তম পদ, এইটা হবে মধ্যপদ। তাহলে মধ্যপদটা এবার আমরা বের করে ফেলি। t n + 1 সমান, তাই তো। তাহলে এইখানে কি হয়? আর এর জায়গায় এখানে সাধারণ পদের সূত্র tr + 1 এর সূত্রটা কি হয়? ncr a টু দি পাওয়ার n - r ইন্টু x টু দি পাওয়ার r, এইটা হয়, তাই তো। এখানে আর এর জায়গায় n বসে আছে কিন্তু, তাহলে ncr, n এর জায়গায় বসে আছে 2ncr, আর এর জায়গায় বসে আছে n, ঠিক আছে, ইন্টু a টু দি পাওয়ার, এর জায়গায় বসে আছে 2x হোল টু দি পাওয়ার n - r, মানে 2n - n ইন্টু x টু দি পাওয়ার r, x এর জায়গায় আছে ইন্টু -1/3x, এটা বসে আছে হোল টু দি পাওয়ার r, আর এর জায়গায় বসে আছে n। ক্লিয়ার?
তাহলে এইটা হয়ে গেল মধ্যপদ। এবার এটা এখান থেকে এখানে ওটা আনতে হবে। তাহলে 2n/cn মানে কি আমরা লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, 2n মাইনাস n মানে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা লিখলাম। আচ্ছা এবার দেখো 2x হোল টু দি পাওয়ার 2n মাইনাস n, এই 2n মাইনাস n মানে কত n, একদম এখানে করে দিচ্ছি n, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এইখানটা 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার n আছে, এখানে x টু দি পাওয়ার n, এটা কেটে যাবে। আর মাইনাস এখানে লিখছি মাইনাস 1 টু দি পাওয়ার হোল n, এটাকে আলাদা করে দিচ্ছি মাইনাস 1 টু দি পাওয়ার হোল n। আর এইখানটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হচ্ছে, তাই তো, ইন্টু 2 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার n, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। 3 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n যেটা আলাদা করলাম, এই x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n তো কেটে যাবে, তাই তো, সেই জন্য আর আমি লিখলাম না, এখানে কেটে দিলাম। আচ্ছা এবারে যদি এটাকে ভাঙে 2n ফ্যাক্টোরিয়াল মানে 2n ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 2, তাই তো, 2n মাইনাস 3 ডট 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 করে কত হবে 3 2 1 শেষে থাকবে এরকম করে 3 ইন্টু 2 ইন্টু 1, একদম 1 অবধি যাবে। আর নিচে যেটা থাকবে এখানে n ফ্যাক্টোরিয়াল, তাই তো, মানে n এইখানটা n লিখছি, আচ্ছা এটা রাখি পরেরটাই করবো, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তারপরে দেখো এইখানটা করছি 2n ইন্টু 2n মাইনাস 1, এইখান দেখো 2, এখানে 2, এখানে 2, যদি জোড়গুলোকে আর বিজোড়গুলোকে যদি আমরা আলাদা করে দিই তাহলে 2n, তাই তো, ইন্টু 2n মাইনাস 2 এরকম করে করে হবে 2n ইন্টু 2n মাইনাস 2, তারপরে 2n মাইনাস 4 হয়ে যাবে, তাই তো, ডট 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 করে এইখানটা হবে 2, তাই তো, 4 2 এরকম করে করে শেষে থাকবে, তাই তো। আচ্ছা এইটা একটা থাকলো ইন্টু, আর এইখানটা হবে 2n মাইনাস 1, এইটাকে ভেঙে দিচ্ছি 2n মাইনাস 1 2n মাইনাস 3 বিজোড়গুলোকে 2n মাইনাস 3 ডট 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 করে এইখানটা থাকবে কত 3 1 এরকম থাকবে 5 3 1, তাই তো, 5 3 1 5 ইন্টু 3 ইন্টু 1 ডিভাইডেড বাই এইখানটা দেখো n ইন্টু, আচ্ছা n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল যেটা আছে রাখছি সমান। এবার দেখো এইখানে কত টোটাল ছিল 2n সংখ্যক, তাই তো, 2n মাইনাস 1, তাহলে ভাগ করে দিলাম, জোড় আর বিজোড়গুলোকে আলাদা করে দিলাম, তাহলে এখানে n সংখ্যক হয়ে গেল, এখানে n সংখ্যক হয়ে গেল, তাই তো, টোটাল 2n। তাহলে এইখানে n সংখ্যক পদ থেকে যদি প্রত্যেকটা থেকে দুটো দুটো করে আমি, মানে প্রত্যেকটা থেকে যদি আমি 2 করে কমন নিই, এখান থেকে 2 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে কত হবে, এখান থেকে একটা 2 কমন নিলাম, তাই তো, এখান থেকে 2, এখান থেকে একটা 2, তাহলে এরকম কটা 2 আছে, n খানা 2 আছে, এখানে n আর এখানে n সংখ্যক পদ আছে, তাই তো, টোটাল 2n। তাহলে এখানে n সংখ্যক পদ মানে n খানা 2 যদি আমি কমন নিই তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, বোঝা গেল। 5 খানা 2 কমন নিচ্ছে, এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 5, তাই তো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, সেরকম n খানা 2 মানে 2 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে থাকবে এখানে কত পড়ে থাকবে n ইন্টু এখান থেকে 2 কমন নিলে n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 করে একদম শেষে কত পড়ে থাকবে এখানে, ওই যে তোমার এখানে পড়ে থাকবে একদম 1, তাই তো, 3 2 1 করে যাবে। এখানে ছিল কত 4 2 এরকম ছিল তো 4 2, এখান থেকে 4 থেকে 2 কমন নিলে 2, তাই তো, 2 থাকবে, 2 থেকে 2 কমন নিলে 1 থাকবে, তাহলে সেরকম করে করে এর আগেরটা ছিল 6 6 থেকে 2 নিলে 3 থাকবে, তাই তো, তাহলে 3 এটা হয়ে গেল 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, যদি 2 আমি কমন নিই তো সেই জন্য এখানে হয়ে যাবে 3 2 1, ক্লিয়ার জিনিসটা, বোঝা গেল। আচ্ছা আর এইখানটা হচ্ছে থাকবে 2n মাইনাস 1, এটা যেমন আছে থাক, এই পদটা দেখো চলে এলো, খালি এটাকে দেখো উল্টে এখানে লেখা আছে 1 3 5, আমি এটাকে লিখে দিলাম 1 3 5 ডট 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 করে 2n মাইনাস 1, তাই তো, এই পার্টটা চলে এলো। নিচে দেখো কি হচ্ছে, দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইন্টু n মাইনাস 1, আচ্ছা n ফ্যাক্টোরিয়ালটাকে হয় এটাকে ভাঙতে পারো বা এটাকে n ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারো, যে কোনো একটা জিনিস করতে পারো, তাই তো। তাহলে n ইন্টু আমি এখানে লিখে দিচ্ছি n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 করে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা লিখে দিলাম। আর এইটাকে যেমন আছে n ফ্যাক্টোরিয়াল আমি রেখে দিলাম একটাকে, ঠিক আছে। তাহলে পরের লাইনে এইটা কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা এবারে দেখো
এইখানটা আচ্ছা এই বাকি যে টার্মগুলো ছিল সেটা লেখা হয়নি, এখানে ইনটু দিয়েছিল এই জায়গাটা মাইনাস ইনটু -1^n 2/3 এর হোল n, এটা ছিল এইখানটা, তাই তো। এর সাথে এটাকে তো ভাঙলাম, তাহলে -1 এর হোল n এর সাথে কিন্তু পড়ে থাকবে, এটা -1 এগুলো হচ্ছে এখানে কিন্তু পড়ে থাকবে, -1 এর হোল n 2 এর 3 হোল n -1 এর হোল n 2 এর 3 হোল n, তাই তো। আচ্ছা এবার দেখো 2^n ইন্টু 2^n, বোঝা গেল? 2^n ইন্টু 2^n, এই যে আচ্ছা -1 এর হোল nটা রাখছি আগে, আমি -1 এর হোল n রেখে দিলাম, এইটা হয়ে গেল। 2^n ইন্টু 2^n মানে কত হচ্ছে, এখানে যদি করি 2^n প্লাস n পাওয়ারে পাওয়ারে যোগ হবে 2n, মানে আমি এটাকে লিখতে পারি 2^² 4 করে এটাকে আমি 4^n করে দিতে পারি, তাই তো। তাহলে আমি সেটাই এখানে করে দিচ্ছি একদম 4^n, যেহেতু এখানে 4^n আছে, আর নিচে কত ছিল 3^n ছিল, তাহলে 4/3 এর হোল n হয়ে গেল, তাই তো। এই পার্টটা হয়ে যাবে। আর বাকি এই যে পার্টটা আছে এটা রেখে দাও 2n - 1, এটা আমি রেখে দিলাম, এই পার্টটা নিচে আছে n ফ্যাক্টোরিয়াল রাখলাম, তাই তো। আর এইখানটা যেটা এক্ষুনি করে দেখালাম তোমাদের 4^n, আর নিচে ছিল এই যে 3^n, তাহলে 4/3 এর হোল n হয়ে গেল, বোঝা গেল অঙ্কটা। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে, এটা তোমাদের মধ্যপদ, এটা তোমাদের কিন্তু দেখাতে বলেছে, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো পরেরটা কি বলেছে, 2 নম্বরটা, 2 নম্বর, এবারে 2 নম্বরে আসা যাক। 1 নম্বর হয়ে গেছে, 1, 10, 23, 40 n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। কি বলা আছে, 1 + 10 + 23 + 40 + ডট 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 করে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে, পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখছি Sn সমান 1 + 10 + 23 + 40, এখানে দেখো কোনো সামঞ্জস্য নেই, এখানে 9 ডিফারেন্স, তাই তো, এখানে 13 এরকম করে করে, তাহলে 1, 10, তাই তো, 23, 40 প্লাস ডট 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 করে এখানে n সংখ্যক পদ পর্যন্ত ধরো। আবার আমি এটাকে লিখছি Sn সমান, কিন্তু এক ঘর ছেড়ে লিখছি 1 + 10 + 23 প্লাস এখানে ডট 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 করে এইখানে এটা কি n - 1 সংখ্যক, এটা হয়ে যাবে, তাই তো। এটা tn ধরো, nতম পদ, এটা tn, তাহলে এইটা হবে tn - 1, এইটা হয়ে যাবে, আর প্লাস এইটা হয়ে যাবে tn, তাই তো। একটা একটা করে এগিয়ে চলে যাচ্ছে এটা। তাহলে এবারে যদি আমরা করি, মাইনাস করলাম Sn - Sn, তাহলে এটা কত হবে 0 সমান এটা 1 প্লাস 10 - 1 9, 23 - 10 13, 40 - 23 17, ঠিক আছে, এরকম করে করে যাবে ডট 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 করে এখানে এই পদটা দেখবে টোটাল এখানে কটা পদ হলো আগে হিসাব করে নি। 1 থেকে এখানে আমি হিসাব করছি 1 + 9 + 13, ঠিক আছে। এই tn - 1 হলো এখানে 1 + 9 + 13 + 17, এই জায়গাটা -tn থাকবে, বিয়োগ করছি তো 0 - tn, তাহলে এই জায়গাটা যে -tn থাকবে, তাই তো, একদম 0 - tn উপরে এই -tnটা আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হবে +tn হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল এই পাঁচটা দেখো, এতটা অবধি আমি বলছি। 1 থেকে কাউন্ট করো কটা সংখ্যক পদ আছে, n সংখ্যক। দেখো এখানে 1 এর সোজাসুজি 1 বসেছে, এইটা সোজাসুজি 9, তাহলে এইটা সোজাসুজি কত, এখানে কটা পদ আছে, n সংখ্যক পদ আছে, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত। এটা মাইনাস এটা কি হবে সেটা আমরা জানি না, এটা হবে কিছু একটা হবে n সংখ্যক পদ পর্যন্ত, ক্লিয়ার। আর এর পরের যে পদটা ছিল -tn বাদ দিচ্ছি, যেহেতু আমরা ওই পদটা ছিল -tn, সেটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম। তাহলে tn যেটা সার্বিকভাবে আমরা পেয়ে গেলাম, tn এই এততম পদ হচ্ছে এই শ্রেণীটার n সংখ্যক পদ পর্যন্ত, তাই তো, যেটা আছে সেটা যোগফলটা, বোঝা গেল জিনিসটা।
তাহলে এবার দেখো একের সঙ্গে 9-এর কত ডিফারেন্স 8, কিন্তু এগুলো দেখো 9-এর সঙ্গে 13 ডিফারেন্স 4, 13-এর সঙ্গে 17 ডিফারেন্স 4, এগুলো সাধারণ অন্তরগুলো কিন্তু মোটামুটিভাবে মিলে গেল, তাই তো। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1টাকে আলাদা করে দিলাম, 9 প্লাস 13 প্লাস 17 প্লাস ডট 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 করে n-1, টোটাল n সংখ্যক ছিল এখানে, তাহলে আমি লিখতে পারি n-1 সংখ্যক পদ পর্যন্ত যোগফল, তাই তো। তাহলে এইটা হবে n-1 সংখ্যক পর্যন্ত যদি আমি যোগফল করি কত হবে, Sn এর সূত্র কি n/2, Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n বলতে এখানে n-1 n-1/2, তাই তো, ইন্টু 2a মানে এখানে a এইটা, তাহলে 2a মানে 2 9 18, 2a প্লাস n-1, n এর মান এখানে n-1 -1, তাই তো, n এর মানটা কিন্তু এইটা -1 ইন্টু d এর মান এখানে কত 4 করে ডিফারেন্স আছে, তাহলে ইন্টু 4, তাহলে n-2 ইন্টু 4 একদম আমি করে দিচ্ছি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে n-2 ইন্টু 4, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো 1 প্লাস n-1/2, এইখানে কত হচ্ছে 18 প্লাস 4n মাইনাস 8, 18 প্লাস 4n মাইনাস 8, তাই তো। তাহলে 18 মাইনাস 8 মানে 10, তাহলে 10 প্লাস 4n হয়ে যাচ্ছে এটা ভেতরটা, আর বাইরে আছে n-1/2, n-1/2। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কত হবে, 2 কমন নিলে হবে 5 প্লাস 2n, তাই তো, এটা হবে। তাহলে এই দুই ক্যান্সেল করে দিতে পারি, তাহলে n-1 ইন্টু 5 প্লাস 2n, ক্লিয়ার। আমি এখানটা একদম করে দিলাম, ওটা হিসাবটা করে এখানে n-1 ইন্টু 2n প্লাস 5, এটাকে এবার যদি আমরা এখানে যোগ করি 1 প্লাস কত হবে 2n স্কোয়ার প্লাস 5n মাইনাস 2n মানে 3n হয়ে যাচ্ছে, আর এখানে -5, এটাকে গুণ করলাম, আর এখানে -5, এখানে 1 - 5 মানে -4, তাই তো, -4 একদম করে দিচ্ছি। তাহলে 2n স্কোয়ার প্লাস 3n -4, এটা কার মান বেরোলো, tn এর মান, এটা মনে রাখো, tn স্কোয়ার প্লাস 3n -4। এবার মুছে আমি পরে এতে করছি, 2n স্কোয়ার প্লাস 3n -4, ঠিক আছে। তাহলে দেখো tn সমান 2n স্কোয়ার প্লাস 3n -4। এইবারে দেখো কি করব, t1 বসে যাব, তাই তো, যোগফল বের করতে বলেছে। এই অঙ্কটা যদিও তোমাদের 2 নম্বর আছে, 3 4 নম্বরও পড়তে পারে, ঠিক আছে, পড়ার চান্স আছে, কোনো এই ব্যাপার নয়, 3 4ও পড়তে পারে, কাজে সবভাবে প্রিপেয়ার হয়ে থাকো। তাহলে 2n স্কোয়ার প্লাস 3n -4, তাহলে 2 ইন্টু এখানে 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 -4, t2 সমান 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 -4, t3 সমান 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 -4, ডট 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 করে দিয়ে দিলাম, tn সমান আবার সেই যেটা আছে সেটাই লিখে দিলাম, প্লাস n সব দিয়ে, তাহলে t1 প্লাস t2 প্লাস t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 করে tn সমান, এইখানে দেখো 2টা যদি আমরা কমন নিই, এইখান থেকে দেখো 2টাকে কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে n স্কোয়ার, তাই তো। এখানে যেটা হচ্ছে বা n সংখ্যক পদ পর্যন্ত শেষ পদটা, প্লাস 3 কমন নিলাম, এখানে 3 কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে n সংখ্যক পদ, মাইনাস এটা কটা 4 আছে, 4 4 4, n খানা 4 আছে, তাই তো, 3 খানা 4 আছে ধরো, তোমাকে বলা হলো 4 প্লাস 4 প্লাস 4, তাই তো। তাহলে কত আমরা লিখতে পারি, 4 ইন্টু 3, n খানা 4, তাহলে 4 ইন্টু n মানে 4n, বোঝা গেল। তাহলে Sn, এইটা দেখো প্রথম সে n সংখ্যক পদের বর্গের সমষ্টি, তাহলে 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এইটা হয় প্রথম n সংখ্যক পদের বর্গের সমষ্টি,
বর্গের যোগফলের সমষ্টি প্লাস n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এমনি সমষ্টি 3 ইন্টু n প্লাস 1/2 মাইনাস 4n। তাহলে এটা কেটে দাও 2 3, তাই তো। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, তাহলে n ইন্টু n প্লাস 1 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, n ইন্টু n প্লাস 1 কমন নিলে 2n প্লাস 1/3 মাইনাস 3 এর 2। আচ্ছা ছেড়ে দাও, ওটা কমন নিয়ে এখানে লাভ নেই। 2n প্লাস 1/6 এটা আছে, তাই তো 2 9 6। আচ্ছা এখানে এমনি এ করে দাও, যদি এখানে আমরা একদম লসাগু করে দিই, 3 2 এখানে 6, তাই তো। তাহলে এইখানটা হচ্ছে 2n ইন্টু পুরোটা আছে, তাই তো। তাহলে 2n আমি একদম গুণ করে এইখানটা এই দুটোকে গুণ করছি, 2n স্কোয়ার প্লাস 2n ইন্টু 2n প্লাস 1 লসাগু করবে, এটাই আসবে। 2 3 6, 3 3 9, তাহলে 9 n, তাই তো 9n স্কোয়ার প্লাস 9n, তাই তো। 2 3 6 3 3 3 ইন্টু পুরোটা ছিল গুণ ছিল 9, তাহলে 9n স্কোয়ার প্লাস 9n মাইনাস এখানে হচ্ছে 6 4 24n হলো। আচ্ছা সমান এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা করছি উপরে 2n স্কোয়ার প্লাস 2n, তাহলে এর সাথে যদি আমি গুণ করি 2 2 4n কিউব, 4n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস 4n স্কোয়ার মানে 6n স্কোয়ার, তাই তো। 4n কিউব হলো 2n স্কোয়ার প্লাস এখানে 4n স্কোয়ার আর প্লাস 2n দিয়ে দাও এখানটা, প্লাস 9n স্কোয়ার প্লাস 9n মাইনাস 24n, আর নিচে হচ্ছে 1 6 সমান 1 6 ইন্টু এইখানটা যদি আমরা যোগ ভাগ করি, এবার যোগ বিয়োগ করি 4n কিউব 6n স্কোয়ার প্লাস 9n স্কোয়ার 9 6 তার মধ্যে তো 15 15n স্কোয়ার, 2n মাইনাস 9n মানে 2n প্লাস 9n 11n মাইনাস 13n, ঠিক আছে। এটা হলো 4n স্কোয়ার 15s, 4n স্কোয়ার প্লাস 15n মাইনাস 13। দেখো অ্যান্সারটাও মিলে গেছে, এটাও রাখতে পারো। বড় জোর এখানে উত্তরে n কমন নিয়ে দেওয়া আছে, n/6, nটা কমন নেওয়া আছে, n/6 4n স্কোয়ার প্লাস 15n মাইনাস 13, তাহলে এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? এত বড়টা 4 নম্বর বা 3 নম্বরই দেবে, 2 নম্বর আশা করে দেবে না। তাহলে এইটাই সংখ্যক পদের যোগফল হয়ে গেল, এটাই অ্যান্সার। আচ্ছা তারপর দেখো অথবার একটা অঙ্ক দেওয়া আছে, অথবার এমন একটা অঙ্ক দেওয়া আছে যে সবাই এটা ছেড়ে অথবাটাই করবে যদি এরকম দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে 2 দাগের এটা অথবা কি দেওয়া আছে দেখো, যদি un অনুক্রমে n-তম পদ হয়, un সমান এইটা, তবে পদগুলি দ্বারা গঠিত 5টি পদ পর্যন্ত শ্রেণীটি নির্ণয় করো। un সমান একটা দেওয়া আছে, un সমান -1 হোল টু দি পাওয়ার n - 1 ইন্টু 2 টু দি পাওয়ার -n ইন্টু 2 টু দি পাওয়ার -n হয়। তবে কি বলেছে, পদগুলি দ্বারা গঠিত 5টি পদ পর্যন্ত শ্রেণীটি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে u1 কত হবে, -1 হোল টু দি পাওয়ার n এর জায়গায় 1 - 1 বসাবো ইন্টু 2 টু দি পাওয়ার -1, তাহলে এটা কত হবে 1 - 1 0, -1 টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 এর 2, তাহলে u2 সমান -1 টু দি পাওয়ার এখানে 2 - 1 সিম্পলভাবে ইন্টু 2 টু দি পাওয়ার -2, তাই তো। এখানটা কত হবে -1 টু দি পাওয়ার 2 - 1 মানে -1 টু দি পাওয়ার 1 মানে -1, তাই তো। -1 টু দি পাওয়ার 1 মানে মাইনাস হচ্ছে ওটা, আর 2 টু দি পাওয়ার -2 মানে কত হচ্ছে 1/2 স্কোয়ার মানে 1 এর 4,
তাহলে মাইনাস 1/4 u3 সমান মাইনাস 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে একদম 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 সমান এটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 2 আছে, আর 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/2 এর কিউব মানে 1/8, তাহলে প্লাস এটা 1/8, ঠিক আছে। তাহলে শ্রেণীটা 1/2 মাইনাস 1/4 প্লাস 1/8, তারপরটা মাইনাস হবে। এই দুটো টার্ম তোমরা নিজেদের বাড়িতে কাজ রইল, এটা করবে। এখানে খালি u4 বের করবে, u5 বের করবে, বোঝা গেল? বের করে এখানে লিখে দেবে যা হচ্ছে। ক্লিয়ার? একদম ইজি জিনিস। আগেরটার সাথে এটা দিয়েছে, তাহলে সবাই এটাই করবে আশা করি। আর তো আগেরটা তো করবে না, আগেরটা এত বড় অঙ্ক। তাহলে এটা হলো, এটা পারবে, একদম ইজি অঙ্ক, এটার বলে দেওয়ার কিছু নেই। এবার দেখো 2 দাগের 1, 2 দাগের 1 কি বলেছে? এ দেওয়া আছে বি বিন্দুদের সংযোজক রেখাংশের বর্ধিতাংশের ওপর এম বিন্দুটি এরূপ যে এম ইস টু বিএম সমান বি ইস টু এ হয়। তাহলে এ একটা বিন্দু দেওয়া আছে কস আলফা, বি কস আলফা, এ সাইন আলফা। এ একটা বিন্দু তোমাদের দেওয়া আছে যার স্থানাঙ্ক বি কস আলফা, বি সাইন আলফা, বি কস আলফা, বি সাইন আলফা। আর বি একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কস বিটা, এ সাইন বিটা, এ কস বিটা, এ সাইন বিটা, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের। তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, ধরো এখানে বলে দিচ্ছি এ আর এই বি। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, সংযোজক রেখাংশের বর্ধিতাংশের ওপর এম এমন একটা বিন্দু, ঠিক আছে, সংযোজক রেখাংশের বর্ধিতাংশের ওপর এম এমন একটা বিন্দু। এখানে এইটা ধরো বর্ধিতাংশের ওপর এম এমন একটা বিন্দু যে এম ইস টু বিএম সমান বি ইস টু এ, এটা স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া আছে। তাহলে এম ইস টু বিএম, এম মানে হচ্ছে এম ইস টু বিএম, বিএম মানে হচ্ছে এই এতটা। তাহলে এম বাই বিএম এখানে দেওয়া আছে এম বাই বিএম সমান বি বাই এ, এটা দেওয়া আছে এম ইস টু বিএম। তাহলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান 0, এক্স প্লাস ওয়াই ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান 0। এটা প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান 0, এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে স্থানাঙ্ক এর এইটা দেওয়া আছে আর বি এর স্থানাঙ্ক এইটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? বের করব এম বাই বি, এই যে এম এর স্থানাঙ্ক সেটা বের করব। তাহলে এম পয়েন্টের স্থানাঙ্কটা কি হয়? আমরা এখানে এক্স জানি, তাই তো, এক্স প্লাস ওয়াই ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমরা এখানে এক্স স্থানাঙ্ক আমরা কি বের করব? এম বাই বি, এম বলা আছে বি ইস টু এ, তাহলে এটা বি আর এইটা এ বলা আছে। এটা কি খালি অন্তর্বিভক্তর ক্ষেত্রে কী হয়, মাঝে প্লাস হয়, এই ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, আর কিছু নয়। তাহলে সূত্রটা কি হয়? এক্স সমান, এই এক্স সমান এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর ওয়াই সমান এম ওয়াই টু মাইনাস এম ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ক্লিয়ার? তাহলে এখানে এক্স সমান এম এক্স টু, এখানে ভাবো, খুব ভালো করে ভাবো, এম বাই বি এম, এইটাকে আমি মনে মনে এইখানটা অনুপাতটা আমি লিখে দিচ্ছি, এখানে বি আর এইটা হচ্ছে এ, এটা বি, এটা লিখে দিলাম এটা বি, আর এইটা লিখে দিলাম এ, তাই তো। তাহলে এম এক্স টু, তাহলে এক্স, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নিচ্ছে, এখানটা এ, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এর স্থানাঙ্কটা এক্স টু ওয়াই টু। তাহলে এম এক্স টু বি ইন্টু এই যে এইটা, তাই তো, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু যদি ধরে নিই, তাহলে এম এক্স টুটা অবশ্যই, কিন্তু আবারও বলছি এটা কিন্তু এক্স টু ওয়াই টু দেবে না, যে রেশিওটা ধরবে তার উল্টো পাশেরটা সবসময় হবে, ঠিক আছে, এটা মনে রাখবে এই অনুপাতটা। তাহলে এটার সাথে এইখানে হবে এইটা এম এক্স টু, বোঝা গেল, মাইনাস এন এক্স ওয়ান। তাহলে বি ইন্টু এক্স টু এর মান হচ্ছে এ কস বিটা। তাহলে এ বি
কস বিটা, তাহলে এইটাকে মনে মনে x2 ধরলাম, এটা y2, এটা হচ্ছে x1, এটা y1, কেননা এ বি দেওয়া আছে, এ আর বি। ক্লিয়ার? তাহলে আরেকবার বলে দিচ্ছি, এ পয়েন্ট স্থানাঙ্ক দেওয়া আছে, বি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে। এ পয়েন্টে x1 y1 ধরলাম, বি পয়েন্টে x2 y2 ধরলাম। বর্ধিতাংশের উপর m একটা বিন্দু, যেটা কিনা এই বহির্বিভক্ত করেছে, তাই তো, এ বিকে কত, এ এম বাই বি এম সমান বি বাই এ, এইভাবে এটা বহির্বিভক্ত বলা আছে। তাহলে এ কস বিটা, এ বি কস বিটা এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান মাইনাস, এটা এন হবে, এন, এটা এম লেখা হয়ে গেছে, এটা এন হবে, এম ইস টু এন অনুপাতে যদি বিভক্ত করে, ঠিক আছে। তাহলে এন, এর মান এখানে এ মাইনাস এ, তাই তো, x1, এর মান হচ্ছে কস আলফা, এ বি কস আলফা বাই এম মাইনাস এন মানে বি মাইনাস এ, এটা হলো। সিমিলারলি ওয়াই এর স্থানাঙ্কটা ওটাও লিখে ফেলি এখানে, ওটা বাদ যাবে কেন, এ কস বিটা, তাহলে ওটা হবে এম ওয়াই টু মানে বি এ বি সাইন বিটা, বি ইন্টু এ সাইন বিটা মানে এ বি সাইন বিটা মাইনাস এ বি সাইন আলফা বাই বি মাইনাস এ মানে এম মাইনাস এন। কিন্তু তাহলে এখানটা এবারে যদি আমরা হিসাব করি, এখানে এ বিটা যদি আমরা কমন নিয়ে নিই, এক্স সমান এখানে কত হচ্ছে, এ বি ইন্টু কস আলফা মাইনাস কস বিটা মাইনাস কস আলফা হয়ে যাচ্ছে, তাহলে কস সি মাইনাস কস ডি যদি সূত্র ফেলি, ইন্টু টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে আলফা মাইনাস বিটা, এই ক্ষেত্রে এটা ডি এটা সি বাই টু, এটা হলো বাই বি মাইনাস এ, বাই বি মাইনাস এ যেটা থাকবে এইখানটা পড়ে, তাই তো। আচ্ছা, তাহলে এইখানটা হলো এক্সের মানটা, তাই তো। আর এই জায়গাটা হচ্ছে ওয়াই পড়ে আছে, ওয়াইয়ের মানটা তাহলে এখানটা আমরা বের করে ফেলি, ওয়াই সমান এ বি বাই বি মাইনাস এ, এটা কমন নিলাম, ইন্টু টু সাইন সি মাইনাস সাইন ডি, টু সাইন এই টু সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি বাই টু আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু বিটা মাইনাস আলফা বাই টু, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এক্স বাই ওয়াই যদি আমরা করে ফেলি, এখানে এক্স বাই ওয়াই সমান কত হবে, দুটোকে ভাগ করে দিলে টু এ বি বাই বি মাইনাস এ বাই, এটাও টু এ বি বাই বি মাইনাস, এটা কেটে যাবে, ইন্টু উপরে থাকবে এটার সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু, আর এর নিচে থাকবে কস আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু। আমি কি করছি, বিটা মাইনাস আলফা যেটা আছে এখানে না লিখে মাইনাসটা আগে কমন নিলে কি হচ্ছে, আলফা মাইনাস বিটা বাই টু হয়ে যাবে। তাহলে সাইন মাইনাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, এই মাইনাসটা আগে চলে আসবে ইন্টু আকারে, তাহলে এই মাইনাসটাকে আমি একদম বাইরে করে দিচ্ছি এখানে, ঠিক আছে, মাইনাসটা করে দিলাম এখানে, এটা কেটে গেল। এবার আমি এটা কেটে দিতে পারি, তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস টেন, তাই তো। তাহলে এখানটা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান মাইনাস টেন আলফা প্লাস বিটা বাই টু সাইন বাই কস মানে টেন। তাহলে এখানে এক্স সমান কত হচ্ছে, মাইনাস, এক্স সমান মাইনাস ওয়াই, কোনাকোনি গুণ করলাম, বা এখান থেকে হচ্ছে এক্স প্লাস এদিকে নিয়ে চলে আসবো 0, দেখো প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল। ভাগ করে দিলাম কেন, দেখো এই দুটো কেটে যাবে, তবেই ট্যানটা চলে আসবে, তাহলে এটা হয়ে গেল অঙ্কটা। ক্লিয়ার? আচ্ছা, মূলবিন্দু এবং এইটা সরলরেখা সংযোগ সরলরেখা সমীকরণ নির্ণয় করে দুই দাগের অথবা, তাহলে এটা একটা ইউনিক অঙ্ক ছিল তোমাদের, তাহলে এই ধরনের অঙ্ক আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। কাজে সব ফর্মুলা এগুলো তো 9F শিখেছো তোমরা, স্থানাঙ্ক জ্যামিতির ফর্মুলা এগুলো মনে রাখতে হবে। দুইয়ের দাগের এক হয়ে গেল, দুইয়ের দাগের একের অথবা অরেরটা দেখো কি বলেছে, মূলবিন্দু এবং এইটা একটা সরলরেখা দ্বয় সংযোগকারী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। y মাইনাস এক্স প্লাস 7 সমান 0,
মূলবিন্দুগামী আরেকটা বলে দিচ্ছে ওয়াই মাইনাস এক্স প্লাস 7 সমান 0 আর ওয়াই প্লাস 2x মাইনাস 2 সমান 0, ওয়াই প্লাস 2x মাইনাস 2 সমান 0। তাহলে মূলবিন্দুগামী এবং এই দুটো সরলরেখা সংযোগকারী সরলরেখার সমীকরণ। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ ধরো দেওয়া আছে আর মূলবিন্দু ধরো এটা, তাহলে এই দুটো বিন্দুর এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে সেই সরলরেখার সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে মূলবিন্দুগামী এবং এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু আগে বের করে ফেলি, তারপরে কি করব আমরা দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ বের করতে পারবো, তাই তো। তাহলে এই বিন্দুটা যদি আমরা আগে সমাধান করব, সমাধান করে আগে আমি ছেদবিন্দুটা বের করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে এখানটা y প্লাস মাইনাস 2, এখানে 2 দিয়ে গুণ করে দাও এটাকে 2 দিয়ে গুণ করলে 2y মাইনাস 2x প্লাস 14 সমান 0, আর এইখানটা যেমন আছে থাক y প্লাস 2x মাইনাস 2 সমান 0, এমনি যোগ করে দিলে 3y প্লাস 12 সমান 0। তাহলে y সমান মাইনাস 12/3 মানে মাইনাস 4। এবার y এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই যে কোনো একটা সমীকরণে, y এর মান মাইনাস 4, তাহলে 2x মাইনাস 6 সমান 0, x সমান 3, তাহলে x সমান 3, y সমান মাইনাস 4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কত, একটা এই বিন্দুটাতে 0 0, আর একটা বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম 3, মাইনাস 4। এবার পারবে দুই বিন্দু আকারে, এবার এটাকে x1 y1 ধরবে আর এটাকে মনে মনে x2 y2 যে কোনো একটা তোমরা ধরতে পারো। তাহলে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ কি হয়, y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে y মাইনাস y আর xটা যেমন আছে থাকবে, y1 এর মান 0 বাই x মাইনাস x1 এর মানও 0 সমান এই মানগুলো তোমরা নিজেরা বসিয়ে দিবে, যেটা আসবে ওটাই সমীকরণ, ওটাই সিম্পলিফাই করবে, এটাই সমীকরণ, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, ইজি পেরে যাবে এবার। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলোই দেখবে, এইগুলোই 2 নম্বরে কিন্তু শিওর শর্ট আসবে। 2 এর দাগের 1 এর অর হয়ে গেল। 2 এর দাগের, এবার 2 এরটা দেখো, 2 এর দাগের 2 কি বলেছে, 3 4 3 মাইনাস 6 মানে বিন্দুগামী বৃত্তের সমীকরণ 3 4 3 মাইনাস 6, 3 4 3 মাইনাস 6 আর মাইনাস 1 2, মাইনাস 1 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এমনি বৃত্তের সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এবারে বিন্দুগুলো বসে বসে যাব, তাই তো। তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস এগুলো বিন্দুগামী যেহেতু বলেছে এগুলোকে আমি বসাতে পারি, 4 4 16 প্লাস 2g ইন্টু 3 মানে 3 2 6g, এক্সের জায়গায় 3 বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় 4 বসাচ্ছি, ঠিক আছে। এক্সের জায়গায় তাহলে 3 বসাবো, 3 2 6g প্লাস ওয়াইয়ের জায়গায় 4 4 2 8f প্লাস c যেমন আছে থাক। তাহলে এখানে কত হচ্ছে 6g প্লাস 8f প্লাস c, 16 9 25, তাই তো, সমান মাইনাস 25। এটাকে এদিকে রাখলাম, এটাকে 1 নম্বর দিলাম। এবার এইটা বসাবো, এক্সের জায়গায় 3 3 3 9 প্লাস 6 6 এটা 36 হয়ে যাবে, 3 2 6 6g প্লাস এখানে মাইনাস 6 মাইনাস 6 2 12f প্লাস c সমান 0। তাহলে 6g মাইনাস 12f, তাই তো, 6 2 12 প্লাস c সমান 45 মাইনাস 45, 2 নম্বর দিলাম। এবার এইটা বসাবো, মাইনাস 1 মানে এখানে 1 প্লাস 4 মাইনাস 2g, তাই তো। এখানে 2 2 এখানে কত হচ্ছে 2 2 4 4f, তারপরে হচ্ছে এই জায়গাটা প্লাস c সমান 0, বা এখানে মাইনাস 2g প্লাস 4f প্লাস c সমান 4 5 মাইনাস 5 মাইনাস
5, এটাকে 3 নম্বর দিলাম, 3 4 3 - 6 -1 2, 3 4 3 - 6 -1 2, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 6G, আচ্ছা এই 1 আর 2 থেকে আমরা কি দেখো 6G আর C কমন কেটে যাবে, যদি বিয়োগ করি তাহলে আমরা F এর মানটা পেয়ে যাব। তাই এইভাবে এবার G আর F আর C সব বের করতে হবে। তাহলে 1 - 2, প্রথমে কি করব 1 বিযুক্ত 2, তাহলে দেখো সব একদম করে দিচ্ছি, এইটা আর এটা তোমরা সেই অপূরণ পদ্ধতিতে সমাধান করবে। 6G কেটে যাবে, 6G + 8F + C -6G কেটে গেল, প্লাস 12F, তাহলে 8F + 12F মানে মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে বিয়োগ করলে, 12 × 8 = 20F, তাই তো, আর C - C এটাও ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা রইল -25, আর এখানে হচ্ছে +45, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 45 - 25 মানে 20, তাহলে F সমান হয়ে যাবে 1। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা, মানে 1 - 2 যেমন করে তোমরা করো সেরকমভাবেই করবে, ঠিক আছে। তাহলে এটা আসবে 20F সমান 20, তাহলে F সমান 1 চলে এলো। এবার F এর মানটা যে 1, তাহলে এই জায়গাটা যদি আমরা এখানে বসিয়ে দিই F এর মান 1, তাই তো, তাহলে এই জায়গাটা যদি আমরা বসাই তাহলে কত হবে F এর মানটা -2G + 4 + C সমান -5, ঠিক আছে। আচ্ছা 2G + -2G + C 6G, আচ্ছা এইবার দেখো এটা 6G আছে, তাই তো, এটা 4 আছে প্লাস C আছে, তাহলে এইখানটা আমরা আবার কেটে যাবে, আর এই জায়গাটা বসালে তো F এর মান 1, এই জায়গাটা যদি আমরা এখানে বসাই 6G, তাহলে এইটাকে আমরা দিচ্ছি 6G - 12, F এর মান 1 বসিয়ে দিচ্ছি, প্লাস C সমান -45 বা 6G + C সমান -45 + 12, 3 4 5 12 20, 30 40 25, 25 আর 8 33 -33, তাই তো, তাহলে 12 - 5 -33, 6G + C সমান -33, এটাকে আমি 4 নম্বর দিচ্ছি, আর এখানে -2G + 4 + C, তাই তো, তাহলে -2G + C, তাহলে -2G + C সমান -5 - 4 মানে -9, এটাকে আমরাই দিচ্ছি 5 নম্বর, তাই তো, তাহলে একদম -2G + C সমান -9। ক্লিয়ার, তাহলে এই দুটোকে যদি আমরা এখানে সমাধান করে ফেলি, এটা 5 নম্বর, এই 4 আর 5 এবার যদি আমরা বিয়োগ করি এখানে, তাহলে এটা কত হবে, CC এটা কেটে যাবে, মাইনাস এটা প্লাস 6G + 2G 8G অপনয়ন পদ্ধতি, আর এখানে -33 + 9 -33 + 9 এখানে হবে 33 থেকে 23 24 -24, তাহলে G সমান -24/8 মানে -3, তাহলে G এর মানটা পেয়ে গেলাম, G সমান -3। এবার যে কোনো একটা জায়গায় সমীকরণটা এবার বসাবো, G সমান -3, G সমান -3 হলে C এর মানটা পেয়ে যাবো এখান থেকে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি -2 × -3 + C সমান -9, এখান থেকে C সমান এখানে দেখো -3 × -2 মানে +6, তাহলে C + 6 সমান -9, C সমান -9 -6, C সমান তাহলে কত হচ্ছে -15, তাহলে C সমান -15, তাহলে সমীকরণটা গিয়ে দাঁড়ালো কি x² + y² + 2gx মানে -3 বসালে -6x + 2fy মানে f এর মান 1 2y + c মানে -15, তাই তো, c এর জায়গায় -15 বসাচ্ছি, 0, তাহলে এটাই হবে বৃত্তের সমীকরণ। দেখো এটাই হবে উত্তর, উত্তরে তোমাদের এটা ভুল দেওয়া আছে, এটাই হবে উত্তর, ঠিক আছে, x² + y² -6x + 2y - 15 সমান 0, এইখানে এই তিনটে বিন্দু এখানে বসাও, দেখবে 0 আসছে। ক্লিয়ার, এই যেভাবে করলাম এটাই হবে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা
তারপরে দেখো দুইয়ের দাগে 2 হয়ে গেল, দুইয়ের দাগে 2 অথবা অরেরটা কি বলেছে, দুইয়ের দাগে 2 অর 4x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x, 4x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 1 সমান 0 প্লাস 2y প্লাস 1 সমান 0 উপবৃত্তের নাভিদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, উপবৃত্তের নাভিদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে উপবৃত্তের আকারে আগে নিয়ে আসতে হবে। উপবৃত্তের আকারের আগে নিয়ে আসতে গেলে কী করতে হবে, উপবৃত্তের আকার কি হয়, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার বা বি স্কোয়ার কিছু একটা থাকে, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এরকম কাছে থাকে, তাই তো। এবার পরাক্ষ উপাক্ষ অনুযায়ী এ বিটা স্থানান্তরিত হয়। তাহলে আগে আমাকে এই হোল স্কোয়ারের সূত্রে আনতে হবে। এক্স স্কোয়ারের আগে যেটা আছে সেটা আমরা কমন নেব, তাই তো। তাহলে আমরা আগের কাজ আগে লিখি, 4x স্কোয়ার মাইনাস 8x পাশাপাশি আনলাম, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 পাশাপাশি আনলাম সমান 0। তাহলে 4 কমন নিলে হবে এক্স স্কোয়ার, বোঝা গেল জিনিসটা। দুটোকেই হোল স্কোয়ারের সূত্রে আনার জন্য এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের আগে যা থাকবে সহগটা সেটা কমন নিতে হবে। মনে রাখবে অধিবৃত্তের ক্ষেত্রে তাই আমি বলে দিয়েছিলাম যখন আমি করাই সলিউশনগুলো। 4 × x স্কোয়ার মাইনাস 2x, আর কত দিলে হোল স্কোয়ারের সূত্র আসবে, প্লাস 1 দিলে, প্লাস 1 আমার যেহেতু দিয়েছি মাইনাস 1 দিতে হবে ব্যাকেট শেষ, প্লাস এটা তো অলরেডি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে y প্লাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে 4 × এটা কত হচ্ছে x মাইনাস এই পার্টটা x মাইনাস 1 হোল স্কোয়ার, আর মাইনাস 1 আছে 4-এর সাথে গুণ করলে কত হয় -4, তাই তো। এটাকে বাইরে বের করে দিলাম 4-এর সাথে গুণ করে, প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এবারে দেখো 4টাকে আমি যদি ওদিকে পাঠিয়ে দিই, তাই তো, -4টাকে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, একদম এদিকে 4 হয়ে গেল। এবার দেখো x মাইনাস 4 দিয়ে এবার যদি আমি ভাগ করে দিই, ঠিক আছে, 4 আছে, 4 দিয়ে এবার ভাগ করব। 4টাকে 4 ছিল, 4টাকে ওদিকে পাঠালাম, 4 দিয়ে ভাগ করব। কেন, এদিকে 1 আছে, তাহলে এদিকে 1 আনতে গেলে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 4/4 কেটে যাবে, তাহলে হবে x মাইনাস 1 হোল স্কোয়ার, এটা কেটে গেল, প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 হবে সমান 1। তাহলে এখানে কিছু নেই মানে 1। তাহলে এখানে দেখো এটা কি সবসময় বড় হয় পরাক্ষর কেসে, আর এটা উপাক্ষর কেসে এটা বি। তাহলে এটা কি হয়, অ্যাকচুয়ালি এটা ওয়াই অক্ষের সমান্তরাল, উপবৃত্তটা আছে ওয়াই অক্ষের সমান্তরালে আছে, বোঝা গেল। তাহলে এটা এর মান কত, 2 স্কোয়ার, 4 মানে আমি এখানে লিখতে পারি 2 স্কোয়ার, আর এটা মানে 1 স্কোয়ার লিখে দিলাম। দেখো উপবৃত্তের আকারে সোজা গেল, কোনটা, এটা এখানে বি স্কোয়ার, এটা এ স্কোয়ার, ক্লিয়ার। এই উপবৃত্তের আকারে আমি সাজিয়ে নিলাম, কেননা এ অলওয়েজ গ্রেটার দেন বি হয়, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কী করবো, এবারে নাভির স্থানাঙ্ক বের করতে বলেছে। নাভির স্থানাঙ্ক কী হয়, এই আকারে উপবৃত্তের ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কী হয়, 0, এমনি বলছি যখন এটা কেন্দ্রটা মূলবিন্দুতে থাকে তখন কি হয়, নাভির স্থানাঙ্কটা হয় 0, প্লাস মাইনাস এই। তাই অধিবৃত্তের ক্ষেত্রেও তোমাদের বলে দিয়েছিলাম যে এক্স এর স্থানাঙ্কের সাথে আলফা যোগ করবে, ওয়াই স্থানাঙ্কের সাথে বিটা যোগ করবে। এর যে সরলীকরণের যে উপবৃত্তটা তার যা যা স্থানাঙ্ক হয়, এক্স স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ করবে মানে 0 প্লাস আলফা, প্লাস মাইনাস এই প্লাস বিটা, এর সাথে বিটা যোগ করবে, এটাই হবে নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক বের করতে বলেছে উপবৃত্তের, ঠিক আছে। উপবৃত্তের নাভিদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, নাভিদ্বয় স্থানাঙ্ক এইগুলো কিন্তু আসবে। তাহলে আলফা আগে আমরা লিখি, আলফা মানে কত, আলফা মানে 1 এখানে, তাহলে এই ক্ষেত্রে আলফা বিটা এর মানটা কত দেওয়া আছে, আলফার মান 1, বিটার মান হচ্ছে -1, মানে এখানে কিন্তু মাইনাস আছে, সেই জন্য -1 মানে বিটার মান হয়ে যাবে -1, ঠিক আছে। এখানে মাইনাস আছে কিন্তু এখানে প্লাস আছে, সেই জন্য বিটার মানটা -1। আর এর মানটা কত, এখানে এর মান 2 আর বি এর মান 1। তাহলে নাভির স্থানাঙ্ক কী হবে, নাভির স্থানাঙ্কটা আমি এখানে একদম লিখে দিচ্ছি, আলফার মান এখানে কত 1, তাই তো, 1, প্লাস মাইনাস এই এর মান 2 ইন্টু এর মানটা বের করতে হবে, প্লাস বিটার মানটা হচ্ছে -1, মানে এখানটা হচ্ছে -1 দিলাম আমি।
তাহলে এই ই এর মানটা খালি বের করে এখানে বসাতে হবে, ই এর মানটা বের করে এখানে বসাতে হবে। তাহলে ই এর মান ই আমরা কি জানি, ই সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে সমান 1 মাইনাস বি স্কোয়ার মানে 1, এ স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার 4 মানে হয় 1 মাইনাস 1 4 মানে 3 4, 3 4 এর রুট মানে হচ্ছে √3/2, তাই তো 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল √3, তাহলে √3/2 যদি আমি এখানে বসাই, ই এর জায়গায় বসাচ্ছি √3/2, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নাভির স্থানাঙ্কটা হয়ে যাবে 1, প্লাস মাইনাস √3 মাইনাস 1, √3 মাইনাস 1 বা 1, প্লাস মাইনাস দিবে মাইনাস 1 প্লাস মাইনাস √3, 1, এটাও লিখতে পারো, অর 1, মাইনাস 1টাকে আগে লিখবে, প্লাস মাইনাস √3, যে কোনো একটা একই, ঠিক আছে। তাহলে নাভির স্থানাঙ্কটা কী করে বের করতে হবে বোঝা গেল। তাহলে এগুলো খুব ভালো করে দেখবে তোমরা। তাহলে এটা হয়ে গেল উপবৃত্তের নাভিদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে এই আকারে আগে উপবৃত্তের আকারে নিয়ে আসতে হবে, তারপরে করতে হবে অঙ্কগুলোকে। আচ্ছা, 2 এর হয়ে গেল, 3 এর দাগে চলে যাচ্ছি, 3 এর দাগের সেকশন প্রবাবিলিটি সেকশন, 3 এর দাগের 1 কি বলেছে, দুটি ঝোঁকশূন্য ছক্কা একসঙ্গে চালনা করা হলো, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দুটি ঝোঁকশূন্য ছক্কা একসঙ্গে জ্বালা হলো, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল যুগ্ম হবে। যুগ্ম মানে কি, ধরো একটায় 2 পড়লো আরেকটায় 3 পড়লো, তাহলে 2 × 3 6 হয়ে গেল। তাহলে এই দুটো ছক্কার যা যা পড়বে তাদের গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনাটা কত, দুটো ছক্কাকে যদি একসঙ্গে লুডোর ছক্কাকে একসাথে চালনা করা হয়, তাহলে আমরা অযুগ্ম হওয়া, যদি অযুগ্ম হওয়ার ঘটনাকে যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে এ কি কি হতে পারে দেখো, আমাদের অযুগ্ম বলছি আমি, সেখান থেকে আমরা 1 থেকে মাইনাস করলে যুগ্ম পেয়ে যাব। তাই তো অযুগ্মগুলোকে তাহলে হিসাব করে লিখি যে অযুগ্ম হওয়ার সংখ্যা প্রবাবিলিটিটা কত, 1 পড়লো, প্রথমটায় ধরো 1 পড়লো, দ্বিতীয়টায় পড়লো যে 1 পড়তে পারে, প্রথমটা 1 পড়লো, দ্বিতীয়টায় 3 অযুগ্ম হয়ে গেল, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 5 অযুগ্ম, 4 পড়লে তো যুগ্ম হচ্ছে, আর 6 পড়লে যুগ্ম হয়ে যাচ্ছে, তাহলে এই 1, 3, 5 হলো। 1 দিয়ে সিরিজগুলো হয়ে গেল। এবার আমি 2 দিয়ে সিরিজগুলো করছি, 2 দিয়ে যাই করি, 2 এর সঙ্গে 1, 2 প্রথমটা ধরো 2 পড়লো, দ্বিতীয়টায় 1 পড়লে কি হবে যুগ্ম, 2 পড়লেও যুগ্ম, তৃতীয়টায় যদি 3 পড়লেও সেই গুণফলগুলো সব যুগ্ম আসছে, কেননা এখানে যুগ্ম আছে। ক্লিয়ার, প্রথমটায় 2, দ্বিতীয়টায় যাই পড়ুক না কেন দেখো সব যুগ্ম আসছে, কিন্তু এটাও যুগ্ম, এটাও যুগ্ম, এটাও যুগ্ম গুণফলগুলো, তাই তো। তাহলে প্রথম সংখ্যা যুগ্ম হলে দ্বিতীয় লুডোর ছক্কায় যাই পড়ুক না কেন সব গুণফলগুলো সব যুগ্ম হচ্ছে, অযুগ্ম হচ্ছে না। তাহলে একটাই কন্ডিশন হতে হবে, প্রথম সংখ্যাগুলোকে অযুগ্ম হতে হবে, তাই তো। তাহলে এখানে আমাকে 2 নয় 3 দিয়ে এবার দেখি, 3 দিয়ে দেখতে হবে। 1 দিয়ে যেমন দেখেছি একটা অযুগ্ম ছিল, সেই জন্য দেখো এগুলো অযুগ্ম এসছে। তাহলে 3 আর কত দিলে 1 অযুগ্ম, 3 আর 2 যদি দিই যুগ্ম হয়ে যাচ্ছে 3, তাহলে বেসিক্যালি আবার দ্বিতীয় সংখ্যাগুলো দেখো 1, 3, 5 দ্বিতীয়গুলো অযুগ্ম হতে হবে, তবে যে আমার গুণফলগুলো অযুগ্ম আসবে, বোঝা গেল। 3, 1, 3, 3, 3, 5। তারপরে কি হবে, 4 আছে, 4 তো হবে না, 4 যুগ্ম, এখানে 4 যুগ্ম হলে সেই যুগ্ম কেস হয়ে যাবে। 5 দিয়ে হবে, 5, 1, 5, 3 হবে, 2 হলে আবার যুগ্ম হয়ে যাবে, 5 আর হবে না, 6 হলে আবার সেই যুগ্ম হয়ে যাবে। তাহলে এই কেসগুলি হলো যে অযুগ্ম। কেননা অযুগ্ম লিখলাম, যুগ্ম কেসটা অনেকগুলো আছে, সেই জন্য অযুগ্ম দিয়ে আমরা করছি, যুগ্ম দিয়েও করতে পারো, অনেক হবে আর কি, করতে পারো। তাহলে এ হচ্ছে এই ঘটনাটা যেটা দিয়ে অযুগ্ম প্রকাশ করছে, অযুগ্ম গুণফলগুলো হচ্ছে অযুগ্ম প্রকাশ করছে এই ঘটনা দ্বারা। তাহলে টোটাল নমুনা বিন্দুর সংখ্যা এখানে NA যদি আমরা এখানে করি, PA সমান NA/NS সমান n এর মান কত, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9খানা আছে, তাহলে 9/NS, NS মানে হচ্ছে কত 6 × 6 টোটাল, যে 6 লুডোর ছক্কায় 6টা, প্রথমটায় 6টা ইন্টু দ্বিতীয়টায় 6টা 36খানা হয়,
NH, তাহলে এখানটা হয়ে গেল 36, তাহলে 9 4 36, 1 4, তাই তো। তাহলে এবার যদি আমরা ওই যুগ্ম হওয়ার ঘটনাকে যুগ্ম হওয়ার সম্ভাবনা, অতএব গুণফল, তাই তো। এখানে যেটা বলেছে যে দুটি যোগসূন্য সব একসঙ্গে চালু হলে প্রাপ্ত সংখ্যা দুটি গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে কত হবে যুগ্ম হওয়ার সম্ভাবনা, গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা যেটা দেওয়া আছে লিখবে, গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা সমান কত, 1 - 1 এর 4, তাই তো, সমান 3 এর 4, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল। তাহলে দুটি লুডোর ছক্কা একসাথে চাকা হলে ফেলা হলে তাদের প্রাপ্ত যে সংখ্যাগুলো পড়বে তাদের গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা কত, এটাই তোমাদের বের করতে বলে। তাহলে 3 এর দাগের 1 হলে এবার 1 অথবা দেওয়া আছে, কি বলেছে দেখো, প্রমাণ করে যে কোনো ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে পি ইউনিয়ন বি সমান, দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে এটা প্রমাণ করতে বলেছে পি ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখো, ভেন ডায়াগ্রামের সাহায্যে দুটো ভেন ডায়াগ্রাম আঁকলাম, এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে। যদি হয় এটা এ আর এটা বি, যে যদি হয় পি এ ইউনিয়ন বি মানে কত, পি এ ইউনিয়ন বি মানে এই পুরো পার্টটা, এইটা, এই পুরোটা যদি আমরা এখানে এ করি, এই পুরোটা হচ্ছে পি এ ইউনিয়ন বি, তাই তো। পুরো পার্টটা হচ্ছে এ ইউনিয়ন বি, বোঝা গেল পুরো পার্টটা। তাহলে এখানে আমি এটা দিয়ে দিলাম, পুরো পার্টটা এ ইউনিয়ন বি। তাহলে এইখানে দেখো পি এ প্লাস পিবি, পি এ করবো প্লাস পিবি যদি আমি করি, ঠিক আছে এইখানটা, তাহলে পি এ প্লাস পিবি করলে এই যে পার্টটা এটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তাই তো। পি এ প্লাস পিবি, তাহলে এই পার্টটা এটা ধরো এ, এটা ধরো বি, আর এইটা ধরো কি হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই পার্টটা, ঠিক আছে। তাহলে এই পার্টটা দেখো কি হচ্ছে, পি এ করলাম এতটা, পি এ পুরোটা, পি বি যখন আমি করছি পুরোটা হচ্ছে, কিন্তু এইটা আবার তখন দ্বিতীয়বার ডবল কাউন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে সেইটা আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তাহলে এই পার্টটা যেটা আছে সেটা আমাদেরকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি এর থেকে। তাহলে অতএব পি ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি, যেটা লিখলাম এ প্লাস বি মাইনাস এ ইউনিয়ন বি, তাই তো। এ প্লাস বি, এ ইউনিয়ন বি মানে কি, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে আমার এখানে এ প্লাস বি যেটা আছে আমি যোগ করলাম এ আর বি এর, মাইনাস আমাকে করতে হবে কি এ ইন্টারসেকশন বি করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, বোঝা গেল। আচ্ছা এবার দেখো আর্টিকেল শব্দের অক্ষরগুলিকে এক সারিতে পরপর সাজিয়ে রাখা হলো, স্বরবর্ণ তিনটি পাশাপাশি থাকার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। এইটা এবার বের করতে বলেছে, স্বরবর্ণ তিনটি পাশাপাশি থাকার সম্ভাবনা। আর্টিকেল শব্দের অক্ষরগুলিকে এক সারিতে পরপর সাজানো হলো, কি বলেছে, আর্টিকেল শব্দের অক্ষরগুলিকে পরপর একসাথে সাজানো হলো, আর্টিকেল। তাহলে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7খানা লেটার আছে। আর্টিকেল শব্দের অক্ষরগুলি পরপর পাশাপাশি সাজানো হলো, স্বরবর্ণ তিনটি পাশাপাশি থাকার সম্ভাবনা নির্ণয় করো, স্বরবর্ণে তিনটি পাশাপাশি থাকার সম্ভাবনা নির্ণয় করো। স্বরবর্ণ তিনটি পাশাপাশি থাকার সম্ভাবনা দেখো, স্বরবর্ণ কী কী আছে এখানে আমি দিচ্ছি 1 2 3 4 5 6 7। তাহলে যাই হোক এমন সংখ্যা, স্বরবর্ণ কী কী আছে, এ আছে, ই আছে, আর এখানে আই আছে। তাহলে এ আই আর ই যেন পাশাপাশি থাকে, ঠিক আছে। ধরো এখানে আর আছে, ধরো আমি দিলাম, তারপরে ধরো আই আছে, এ আছে, ই আছে, এরকম যেন পাশাপাশি থাকে স্বরবর্ণগুলো। আর বাকি ধরো এল সি আর টি, তাই তো, এগুলো যেমন দিলাম, এই একটা হতে পারে সম্ভাবনা, প্রবাবিলিটি। কিন্তু দেখো স্বরবর্ণ আই এ আর ই এই তিনটে যেন পাশাপাশি থাকে,
আই, এ আর ই এই তিনটে যেন পাশাপাশি থাকে। এটা আলাদা কালারে করে দিচ্ছি, আই, এ আর ই পাশাপাশি থাকে। তাহলে এরকম সম্ভাবনা কত? তাহলে এন এস আমরা লিখছি হচ্ছে কত, 7 ফ্যাক্টোরিয়াল, তাই তো। এনএস হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, কেননা এই যে 7টা লেটার আছে তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 7 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইখানটা কত হবে? এই যে তিনটাকে আমরা যদি একটা একক ভাবি, তাই তো, একটা ইউনিট ভাবি, তাহলে টোটাল কটা লেটার হচ্ছে? কিন্তু এরা তিনটাই একসাথে, মানে কেন তিনটাকে একটা ইউনিট ভাবছি? তিনটা যেন সবসময় পাশাপাশি থাকে, তাই তো। তাহলে হয় আই, এ, ই এখানে আছে, বা হতে পারে মেবি এখানটা ধরো এ আছে, এটা আই, এটা ই, এটাও হতে পারে। তারপরে এখানে এল, আর, টি, সি, এটাও হতে পারে, এরকম হতে পারে। কিন্তু যেন এই তিনটা যেন পাশাপাশি থাকে সবসময়, ঠিক আছে? জানো তাহলে কটা হচ্ছে? একটা, এই তিনটে মিলে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো। এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে সম্ভাবনাটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার দেখো এদের প্রতিটা বিন্যাসের জন্য এই যে এই লেটারগুলো এরাও নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে। ধরো আই, এ, ই প্রথমটা এরকম আছে, তাই তো। পরের কেসে হলো সেম পজিশানে আছে, কিন্তু এখানটায় ধরো এ আছে, এইখানটা আই আছে, এখানটায় ই আছে, হতেই পারে, তাই তো, বিন্যাস হয়ে গেল। বাকিগুলো কিন্তু লেটার সেম পজিশানে আছে, কিন্তু খালি এখানটায় বিন্যাস হলো, এরকম কেস হতে পারে। তাহলে এদের এরকম প্রত্যেকটা কেসের জন্য এই লেটারগুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। বোঝা গেল? কোনো রিপিট নেই, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টোটাল 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে হিসাব করি এবার, যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল যেটা আছে রেখে দিই, 3 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙি, 3 × 2, আর 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 × 6, তাই তো, ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, কেননা এখানে ফ্যাক্টোরিয়াল আছে, এখানে ফ্যাক্টোরিয়াল আছে, কেটে যাবে, তাই তো। সেই জন্য এতটা অবধি ভাঙবে, যতটা ভাঙার দরকার। যেটা বলছিলাম, যেটা বৃহত্তম ফ্যাক্টোরিয়াল থাকবে তত অবধি ভাঙবে। কেটে গেল। এবারে হচ্ছে 2 × 3 = 6, 3 3 কেটে গেল, তাহলে হয়ে যাবে 1/7 সম্ভাবনাটা। এটা কত দাগে? এটা হচ্ছে এরটা হলো। এবার বলেছে স্বরবর্ণ তিনটি যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা কি? এটা এ। এবার বলেছে বি এর পার্টটা বলেছে স্বরবর্ণ তিনটি যুগ্ম স্থানে থাকবে। যুগ্ম স্থানে থাকবে মানে এখানে 1 2 3 4 5 6 7 7খানা আছে। তাহলে স্বরবর্ণ তিনটি হয় এই 2 নম্বর স্থানে থাকতে পারবে, নাহলে 4, নাহলে 6, তাই তো। ধরো এখানে আই বসে আছে, এখানে ই বসে আছে, এখানে এ বসে আছে, তাই তো। এরকম হয়তো থাকতে পারবে, ঠিক আছে। স্বরবর্ণ তিনটি যুগ্ম স্থানে থাকতে পারবে। তাহলে দেখো এখানে কটা হচ্ছে? 1 2 3 4। বাকিগুলো এখানে এরা নিজেদের মধ্যে এই 3টি স্থানে 3টি লেটার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল এরকম উপায়, তাই তো। আর বাকি কটা স্থান আছে? এই 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে এদের প্রত্যেকটা পজিশনের জন্য বাকি লেটারগুলি এই 4টা স্থানে, বাকি 4টা লেটার 4টা স্থানে বিন্যস্ত হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল রকম উপায়, বাই টোটাল হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে স্বরবর্ণগুলি যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা হচ্ছে, এইটাকে হিসাব করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে এখানে করে দাও, 3টে ছোটো আছে, এটাকে ভাঙবো 3 × 2, 4টা বড় আছে যেটা সেটা রেখে দেবো। নিচে এবার কি করব? 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দিলাম। আচ্ছা, এবারে করো আর কি, 3 2 × 6, 2 2 কেটে দাও, তাহলে 1/7 5 35। তাহলে এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর। বোঝা গেল? তাহলে এটা স্বরবর্ণ তিনটি যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা, আর এটা হচ্ছে স্বরবর্ণ তিনটি একসাথে থাকার সম্ভাবনা, পাশাপাশি থাকার সম্ভাবনা। আচ্ছা, তারপর দেখো 2 এর দাগের অথবাটা, এটা বোঝা গেল। 2 এর দাগের অথবা, কাজে বিন্যাস সমবায় তোমাদের এই যে তোমাদের প্রথম সেমে ছিল, ওটা ঠিকঠাক করলে প্রবাবিলিটির অঙ্কগুলো কিন্তু পেরিয়ে যাবে মোটামুটি। ধরো ওই টাইপের কিছু কিছু অঙ্ক কিন্তু ওখান থেকে আসে, ওই টাইপের ওই নলেজগুলো থাকলে তুমি করতে পারো তোমরা। 2 এর দাগের এখানে অথবা, 2 এর দাগের অথবাটা কি বলে যে একটি থলিতে 7টি লাল ও 5টি সাদা বল আছে। একটা থলিতে 7টি লাল 5টি সাদা বল আছে।
ঠিক আছে, 7টি লাল ও 5টি সাদা বল আছে। থলি থেকে যথেচ্ছভাবে 4টি বল তোলা হলো, থলি থেকে যথেচ্ছভাবে 4টি বল তোলা হলো। এই বলের অঙ্কগুলো খুব ভালো করে দেখা যাবে। 4টি বলই লাল হওয়ার সম্ভাবনা, 4টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে 4টি বলই লাল হওয়ার সম্ভাবনা এখানে কত হবে? 7টা বল থেকে আমি 4টা বল তুলছি, কত রকম উপায়? 7C4, তাই তো? 5টা তো সাদা বল, 7টা লাল বল থেকে আমি 4টা লাল বল তুলছি, কেননা 4টাই লাল বলেছে, কোনো সাদা বলেনি। তাহলে 7টা থেকে 4টা লাল হওয়ার প্রবাবিলিটি কত? 7C4, এত রকম উপায় তুলতে পারবো। বাই টোটাল আমি কটা তুলতে পারি, মানে সেটা তার মধ্যে সাদা উঠতে পারো তো আমার, তাই তো? টোটাল উঠতে পারে আমার কত, এইটা হতে হবে। আর টোটাল হচ্ছে কত? 7 + 5 12, 12, 7 5 12, C4, 4টা তুলতে হবে। তাহলে এইটা বাই এইটা সম্ভাবনা, টোটাল 12খানার মধ্যে এমন সম্ভাবনা যে 4টা বল আমি তুলবো, তাই সেই 4টাই লাল হবে, তাহলে সম্ভাবনাটা হচ্ছে এইটা। তাহলে এটাকে হিসাব করব, এটাকে তোমরা হিসাব করবে, এটাকে যেটা হবে সেইটা আসবে 7 × 99 আসবে তোমাদের, এইটা আসবে তোমাদের 7/99। এটাকে ক্যালকুলেট করবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 - 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 - 4 ফ্যাক্টোরিয়াল মানে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটাকে ক্যালকুলেট করবে, যেটা অ্যান্সার হবে সেটাই হবে উত্তর। ঠিক আছে, এই 4 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, এখানে যা যা আসবে এবার কাউন্ট করবে, ক্যালকুলেট করবে নিজেরা, এটা হবে 7 × 99 উত্তর। ঠিক আছে, তাহলে মডেল কোশ্চেন পেপার 2-এর এই সমস্ত এই নম্বরের যে অঙ্কগুলো ছিল, এই গ্রুপের অঙ্কগুলো সব করিয়ে দিলাম। এর পরের গ্রুপগুলো আস্তে আস্তে দিতে থাকবো। ঠিক আছে, তো কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটাকে হাইপ করো, বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা, যাতে এই প্রশ্ন বিচিত্রের মডেল সেটগুলো সবার কাছে ভালো করে পৌঁছে যায়, সলিউশনগুলো। আর ইম্পর্ট্যান্ট কোশ্চেন কী কী পড়তে পারে সে আমি পরে বলে দেবো, বা সলিউশন আমি দিয়ে দেবো, যে রায় মার্টিন থেকে যা যা কিছু অন্য টাইপের ম্যাথ আছে অথচ ইম্পর্ট্যান্ট, সেই ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো আমি কিন্তু সলিউশন আমি লং কোশ্চেনের যেগুলো সেগুলো আমি দিয়ে দেবো।